জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণেও অং সান সুচির কথার পুনরাবৃত্তি করলেন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও। তার দাবি, কেন মুসলিমরা রাখাইন ছেড়ে পালাচ্ছে তা জানে না মিয়ানমার সরকার। বলেন, 5 সেপ্টেম্বরের পর রাজ্যে আর কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এদিকে সাধারণ পরিষদের ভাষণে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কণ্ঠেও। এদিকে শান্তিরক্ষা ইস্যুতে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সহিংসতা বন্ধে মিয়ানমারকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের সবার মুখে একই বুলি ফুটছে। জাতিসংঘ অধিবেশনে মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিওর বক্তব্য যেন রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচিরই প্রতিধ্বনি। থিও দাবি করেন, রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক। 5 সেপ্টেম্বরের পর কোনো সহিংসতাও হয়নি, আর মুসলিমদের পালানোর কারণ জানতে তদন্ত হচ্ছে। সন্ত্রাসী সংগঠন আরাকান সালভেশন আর্মির হামলার কারণেই পরিস্থিতি সহিংস হয়ে উঠেছে রাখাইনে। এ কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে বাসিন্দারা। কেবল মুসলিমরাই নয়, উদ্বাস্তু হয়েছে ম্রো, হিন্দু সহ অনেক জাতিগোষ্ঠী। সহিংসতা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সরকার, কিন্তু এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। এখনো অনেক প্রতিবেদনে মুসলিমদের পালিয়ে যাওয়ার তথ্য দিচ্ছে। পালানোর কারণ খতিয়ে দেখা হবে। তবে মিয়ানমারের বক্তব্যে সন্তুষ্ট নয় বিশ্ব নেতারা। সাধারণ পরিষদের ভাষণে রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের আহ্বান ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কণ্ঠে। দেশের জনগণকে রক্ষার দায়িত্ব নিতে হবে সরকারকে। রাখাইনে যা ঘটছে তা কাম্য নয়। সহিংসতা বন্ধ করে জরুরি সহায়তা পাঠানোর অনুমতি দিতে হবে মিয়ানমার সরকারকে। একই সাথে বাস্তবায়ন করতে হবে আনান কমিশনের সুপারিশ। এদিকে রোহিঙ্গা নিপীড়ন বন্ধে অবশেষে মিয়ানমারকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, রাখাইনে সেনা সহিংসতা বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে। রাখাইনে সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশে ফিরতে চাওয়া রোহিঙ্গাদের প্রতি সূচির নিরাপত্তার আশ্বাসে আস্থা রাখছি আমরা। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে সংযত হওয়ারও আহ্বান জানাচ্ছি। দীর্ঘমেয়াদী সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। মিয়ানমারের রাখাইনে গেল 25 আগস্ট পুলিশ টহল চৌকিতে হামলার জেরে রোহিঙ্গাদের ওপর নির্বিচার আক্রমণ শুরু করে সেনাবাহিনী। জ্বালিয়ে দেওয়া হয় রোহিঙ্গা অধ্যুষিত 200-র বেশি গ্রাম। বিশ্বের দক্ষিণের দেশগুলোর উন্নয়নে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় শুক্রবার ভোরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এদিকে গতকাল পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেছে বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কে এসডিজি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে দক্ষিণের দেশগুলোর পরস্পরের নির্ভরশীলতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। Companies around the world are including SDGs into their sustainable business plans. This is giving rise to new forms of investment opportunities such as impact investment, which seeks both financial and social returns. টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অনিবার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এসডিজি বাস্তবায়নের আওতায় আনার আহ্বান জানান। To enhance private sector contribution to a sustainable future for all, 90% of jobs partnership with the private sector is there. In Bangladesh, our private sector is coming forward as a strong and willing partner. পরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন নিয়ে আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় অংশ নেয় বাংলাদেশ। বুধবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে 49টি দেশের সাথে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি সই করে বাংলাদেশ। এতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। এর মধ্য দিয়ে অস্ত্র তৈরিতে পারমাণবিক শক্তি ব্যবহার না করতে বাংলাদেশ তার নিজের অবস্থান আরও সুদৃঢ় করল। খোলাবাজারে চাল বিক্রির নামে সরকার জনগণের সাথে ভাওতাবাজি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় রিজভী অবিলম্বে ওএমএস এর চালের দাম কমানোর দাবি জানান। বলেন,
আতপ চালের পরিবর্তে সিদ্ধ চাল বিক্রি করতে হবে। তিনি অভিযোগ করেন, চালের দাম বাড়ার কারসাজির সাথে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট জড়িত। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিলেও সরকারের অবস্থান এখনও পরিষ্কার নয়। তাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতাসীন দলীয় লোকেরা 10 টাকা কেজি চাল বিক্রির নামে সরকারি গোডাউন থেকে চাল নিয়ে চড়া মূল্যে কালোবাজারে বিক্রি করছে। মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে পূর্ণ নিরাপত্তায় মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে, যার জন্য সরকারকে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। ঘোষণা দিলেও প্রথম দিন থেকে উপজেলা পর্যায়ে চাল বিক্রি করতে পারেনি খাদ্য অধিদপ্তর। গতকাল শুরু হওয়া কার্যক্রমে বেশিরভাগ উপজেলায় নিত্যপণ্য নিয়ে হাজির হতে দেখা যায়নি। চালের সাথে খোলা বাজারে আটা বিক্রির কথা থাকলেও তা দেয়া হচ্ছে না অনেক জায়গায়। উত্তরাঞ্চল বাদে বাকি জেলাগুলোয় সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল দেয়ায় তেমন সাড়া নেই ক্রেতাদের। ব্যানারে আটা বিক্রির প্রচারণা আছে মাথাপিছু ক্রয় ক্ষমতার পরিমাণ, কিন্তু আটা দিচ্ছেন না ডিলাররা। কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে হতাশ ভোক্তা। এ অবস্থা জামালপুর আর কুমিল্লার খোলা বাজারে। উপজেলা পর্যায়ে চাল আটা বিক্রির ঘোষণা দিলেও বেশিরভাগ জায়গায় সে কার্যক্রম শুরুই করতে পারেনি খাদ্য বিভাগ। সিদ্ধ চালের চাহিদাটা বেশি, যেহেতু গরিব লোকেরা সিদ্ধ চাল খাইয়ে অভ্যস্ত। চালটা বাজারে চলবে, নিবে মানুষ আছে, কিন্তু বাজারে বর্তমান যে পরিস্থিতি, মানে বাজার যে ঊর্ধ্বগতি, ওইটাতে এফেক্ট হবে না। কার্যক্রম শুরু করছি, সমস্ত উপজেলা লেভেলেও সেটা পৌঁছেছে। তারা তাদের যথানিয়মে কার্যক্রম শুরু করতে ব্যাংক ট্রেজারি করা এবং কনসার্ন ডিলারদেরকে আমাদের কল করে আনতে হয়েছে। ডিলাররা বলছেন, ওএমএসে বিক্রির জন্য সবখানে আটা দেয়া হয়নি, বরাদ্দ মিলেছে শুধুই আতপ চাল। 30 টাকা কেজি দরের এই চাল কিনতে আগ্রহ নেই ক্রেতার। বৃষ্টিতে বিদ্যার্থী চাল নেওয়ার জন্য অনুনি দেয় আতপ চাল। আতপ চাল তো খাইয়ে চাল বুক জ্বলে ব্যথা করে চলে না, গরুর খাওয়া তো অযোগ্য। 20টা কেন্দ্রে বিতরণ করছি, কারণ আর বেশি কেন্দ্রে বিতরণ করতে গেলে আমাদের বিতরণের পরিমাণ এক ডিলার প্রতি বরাদ্দের পরিমাণ কমে যাবে, যেটা লাভজনক হবে না। অনেক লোকজন এসে আবার ফিরে যেতে পারে। বাধ্য হয়ে আতপ চাল কিনছেন হতদরিদ্র মানুষ। দ্রুত বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি খোলা বাজারে সিদ্ধ চাল বিক্রির দাবি তাদের। আলো চালটা এখানকার নিলাম, এখানকার না পারতে কি করব, দেখি 1-2 দিন খাইয়ে সিদ্ধ চালের ব্যবস্থা করে না, আটার ব্যবস্থা করে। আমরা দেখছি যে মানুষ আসছে এবং চাল কিনছে, তো আমরা আশা করি যে চালের বাজার নিয়ে যে এক ধরনের উদ্বেগ মানুষের, সেটি থাকার কোনো কারণ নেই। ডিলার নিয়োগে ধীরগতির কারণে বিভিন্ন স্থানে এখনও সীমিত পরিসরে চলছে ওএমএস কার্যক্রম। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। চালের মূল্য বৃদ্ধিতে সরবরাহ ঘাটতির চেয়ে বেশি দায়ী কারসাজি ও গুজব, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, শুল্ক ছাড়ের সুবিধা লুটে নিয়েছে আমদানি সিন্ডিকেট। এমন অবস্থায় মজুদ বাড়িয়ে ঘাটতি দূর করার পরামর্শ তাদের। আর এজন্য খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের কথা বলছেন অর্থনীতিবিদরা। শেহাদ সিন্ধু রিপোর্ট। হতদরিদ্ররা 100 টাকা আয় করলে 70 টাকাই ব্যয় করে খাদ্যের পিছনে, আবার এর মধ্যে 40 টাকাই চালের খরচ। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর খাদ্যাভ্যাসেও চাল অপরিহার্য অংশ। তাই এদেশে চালের মূল্য নাগালের বাইরে চলে গেলে সব শ্রেণী পেশায় অসন্তোষ দেখা যায়। সরকার পড়ে চাপে। নির্বাচনের আগের বছরে সেই সমস্যাতেই আওয়ামী লীগ সরকার। গত 4.5 মাসে চালের দাম 43 টাকা থেকে বেড়ে সর্বোচ্চ 54 টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ অন্যতম প্রধান এই খাদ্য উপাদানে 26 ভাগ বাড়তি ব্যয়ের বোঝা চেপেছে ভোক্তার উপর। বাজার নিয়ন্ত্রণে সরকার চালের আমদানি শুল্ক 28 ভাগ থেকে 2 দফায় 2 ভাগে নামিয়ে আনলেও তেমন সুফল মেলেনি। যেটুক শুল্ক নামিয়ে এসেছে সেটা কিন্তু বড় আকারে বাজারের ভিতরে অন্তত প্রভাব ফেলেনি, এটা আমরা দেখতে পেয়েছি। ফলে সেই অর্থে ব্যবসায়ীরা যখন চাল বিক্রি করছেন, যাদের আগে হয়তো যারা চাল কিনেছেন, নিঃসন্দেহে তারা লাভবান হয়েছেন, একটা অতিরিক্ত মুনাফা তারা করতে পেরেছেন। শেষ পর্যন্ত শুল্ক কমলো, কিন্তু এই কমাবার প্রত্যাশায় কিন্তু আমদানি বন্ধ হয়ে গেছে। ট্রাকে চাল উঠেছে, কিন্তু এটা বাংলাদেশে ঢুকে নেই, এটা বর্ডারে, ল্যান্ড বর্ডারে গিয়ে দাঁড়িয়েছিল। এর ফলেও কিন্তু যে আমদানি বাড়ার ফলে যোগান বাড়তো এবং দামের উপরে একটা ইতিবাচক প্রভাব তো সেটা পড়তে পারেনি, বরং উল্টো একটা প্রভাব হয়েছে। চালের দর বৃদ্ধির জন্য সরবরাহ ঘাটতির তুলনায় মজুদ ও সিন্ডিকেটের কারসাজি বেশি দায়ী বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একদিকে প্রোডাকশন লস প্রাকৃতিক দুর্যোগের কারণে বা এই ফাঙ্গাস অ্যাটাকের কারণে, কিছুটা আন্তর্জাতিক বাজারে চালের দামের বৃদ্ধি, পলিসির অনিশ্চয়তা এবং রিমার্স
এই রিউমার্সগুলোর ভিত্তিতে কিন্তু বাজার ম্যানিপুলেশনের একটা সুযোগের সৃষ্টি হয়। ডাইরেক্টলি প্রডিউসার কোনো বেনিফিটই পায় না, সেই জন্য মিল মালিকরা একটা সুবিধা পায়। আমরা যদি সেটা ডাইরেক্টলি প্রকিউর করার কোনো ব্যবস্থা করতে পারতাম, তাহলে এই যে মাঝখানে যে একটা মিডল স্টেজ, সেটাকে অ্যাভয়েড করতে পারতাম। চালের দাম নিয়ন্ত্রণে মজুতদার বিরোধী অভিযান চলছে। সংশ্লিষ্টদের সাথে কয়েক দফা বৈঠক করেছে সরকার। এর সুফল মিলতে শুরু করেছে পাইকারি বাজারে। আমাদের খাতগুলো পূরণ করার জন্য আমার যথেষ্ট